হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি থার্ড সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের C7 অর্থাৎ ইন্ডিয়ান লজিকে, যেখানে আমরা তর্ক সংগ্রহ পড়ি অন্নম ভট্টের, সেখানে আমরা আগের দিন যথার্থ অনুভব আলোচনা করেছিলাম। শুরু থেকে আমরা বুদ্ধির বিভাগে ছিলাম, বুদ্ধি আলোচনা হয়েছে, তার বিভাগ আলোচনা হচ্ছে। তো সেখানেই স্মৃতি হয়ে গেছে আলোচনা, অনুভবের মধ্যে যথার্থ অনুভব আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা অযথার্থ অনুভব নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা বলতে হবে সেটা হচ্ছে অযথার্থ অনুভব কিন্তু অপ্রমা। যথার্থ অনুভবকে আমরা প্রমা রূপে জানি, সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এবার অপ্রমা বা অযথার্থ অনুভবের লক্ষণ দিতে গিয়ে অন্নম ভট্ট তর্ক সংগ্রহতে কি বলেছেন? অন্নম ভট্ট বলেছেন, তদ্ভাববতি তৎপ্রকারশ্চ অযথার্থ যথা সুক্তৌ ইদং রজতমিতি জ্ঞানম। আবার বলছি, তদ্ভাববতি তৎপ্রকারশ্চ অযথার্থ। এটা হচ্ছে আমাদের মেন যে পার্ট, লক্ষণের মেন পোর্শনটা। তদ্ভাববতি তৎপ্রকারশ্চ অযথার্থ। আমরা যখন যথার্থ অনুভবের লক্ষণ দেখেছিলাম, সেখানে তিনি অর্থাৎ অন্নম ভট্ট বলেছিলেন, ত্বদতি তৎপ্রকারকঃ অনুভব যথার্থ। ত্বদতি বলা হয়েছিল, ত্বদতি তৎপ্রকারকঃ অনুভব যথার্থ। এটা হচ্ছে যথার্থ অনুভবের লক্ষণে বলেছিলাম। আর অযথার্থতে একটু আলাদা হচ্ছে কি, তদ ভাববতি তৎপ্রকারশ্চ অযথার্থ। এবার এটাকে ভেঙে এক্সপ্লেন করব আমরা। বাংলায় যদি বলি তাহলে বলতে হবে যে যে পদার্থে যে ধর্মের অভাব থাকে, সেই পদার্থকে যদি সেই প্রকার বিশিষ্ট, অর্থাৎ সেই প্রকার বিশিষ্ট বলতে সেই ধর্ম বিশিষ্ট রূপে জানা হয়, তাহলে যে পদার্থে যে ধর্মের অভাব আছে, সেই পদার্থে যদি আমি সেই রূপ ধর্মকে জানি বা সেই রূপ প্রকারে প্রকারিত করে বা সেই রূপ ধর্মে বিশিষ্ট করে যদি ওই পদার্থকে জানি, তাহলে সেই অনুভবটি হবে অযথার্থ অনুভব বা অপ্রমা। যেমন শুক্তিতে রজতভ্রম, ইহা শুক্তি, মানে শুক্তিকে দেখে রজত, ইহা রজত বলে যে ভ্রম হয়, ঠিক একইভাবে রজ্জুতে সর্পভ্রম। দেখেছি দড়ি, রজ্জু, কিন্তু মনে করছি যেন আমি সাপ দেখেছি। দেখেছি শুক্তি, কিন্তু মনে করছি যেন ইহা একটি রজত। তো এইরূপ জ্ঞান হচ্ছে অযথার্থ অনুভবের অন্তর্গত। তো অযথার্থ অনুভব বা অপ্রমার লক্ষণে তর্ক সংগ্রহে যে কথাটা অন্নম ভট্ট বললেন, তদ্ভাববতি তৎপ্রকারকঃ অনুভব অযথার্থ, এই লক্ষণটার অন্তর্গত যে তৎ শব্দটি আছে, এই তৎ শব্দের অর্থ হচ্ছে ত খণ্ডের ত, তৎ। তো কিন্তু যখন আমি একসাথে লিখব তদ্ভাববতী, তখন কিন্তু ত আর দ ভাববতী একসাথে হচ্ছে। তো এই তৎ শব্দের অর্থ হচ্ছে প্রকার, আর তদভাব শব্দের অর্থ ওই প্রকার ধর্মের অভাব। তদভাব, অটা উজ্জ আছে, তদের অভাব। তো তৎ শব্দের অর্থ হচ্ছে প্রকার, আর তদভাব শব্দের অর্থ হচ্ছে ওই প্রকার ধর্মের অভাব। এবং তদ্ভাববৎ শব্দের অর্থ যে অধিকরণে ওই প্রকার ধর্মের অভাব থাকে। যে অধিকরণে ওই প্রকার ধর্মের অভাব থাকে। আমি আরেকবার রিপিট করছি পুরো জায়গাটা। লক্ষণটির অন্তর্গত তৎ
ত আর খণ্ডের ত, তৎ শব্দের অর্থ হচ্ছে প্রকার। তদ্ভাব, তদ ভয়াকার ব, তদ্ভাব শব্দের অর্থ হচ্ছে ওই প্রকার ধর্মের অভাব, এবং তদ্ভাববৎ, তদ্ভাববৎ শব্দের অর্থ হচ্ছে যে অধিকরণে ওই প্রকার ধর্মের অভাব থাকে। তাহলে অযথার্থ অনুভব বা মানে অপ্রমার লক্ষণটির একটা টোটাল অর্থ কি দাঁড়াচ্ছে আমরা দেখে নিই। যেখানে প্রকারতা বিশিষ্ট ধর্মটি থাকে না, যেখানে প্রকারতা বিশিষ্ট ধর্মটি থাকে না, সেখানে যদি তৎপ্রকার অনুভব হয়, তাহলে সেই অনুভব হবে অযথার্থ বা অপ্রমা। এখানে প্রকার বলতে একটা নির্দিষ্ট ধর্মের কথা মনে করতে হবে। আমরা শুরুতেও বললাম প্রকার বিশিষ্ট রূপে বা ধর্ম বিশিষ্ট রূপে। তো প্রকার একটা মানে এটা একটা ডেফিনিট টার্ম, এটা একটা টেকনিক্যাল টার্মও বটে। তো প্রকার বলা হচ্ছে, তৎশব্দের অর্থ প্রকার মানে একটা নির্দিষ্ট ধর্ম। এবার তদ্ভাব যখন বলছি ওই প্রকার ধর্মের অভাব, এবার যখন আমি লক্ষণটা এক্সপ্লেন করতে গিয়ে বলছি যে যেখানে প্রকারতা বিশিষ্ট ধর্মটি থাকে না, সেখানে যদি তৎপ্রকার অনুভব হয়, অর্থাৎ যেই অনুভবটা এই মুহূর্তে আমার হচ্ছে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে, তো কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে যে অনুভবটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার হচ্ছে, সেই অনুভবটা আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি কোনো কিছুকে কোনো কিছু বলে জানছি। তো আমি দূরে অন্ধকারে একটা সাপ দেখতে পাচ্ছি এবং রীতিমতো অন্ধকারে আমি সেই সাপটি দেখে ভয় পাচ্ছি। তাহলে সাপের সম্পূর্ণ লক্ষণ, যে ধর্ম, যে বৈশিষ্ট্য, সাপ যেই প্রকারের হয়, সেই প্রকারগুলো আমি ওই সামনের পড়ে থাকা বস্তুটার মধ্যে উপলব্ধি, অনুভব করতে পারছি। কিন্তু আসলে সেই যে সামনে বস্তুটি পড়ে আছে সেটা তৎপ্রকার নয়। মানে যেই প্রকার আমি ভাবছি, যেই প্রকার ভেবে, যেই প্রকারে প্রকারিত করে, বা যেই প্রকার ধর্মগুলি যে মানে আমি সাপ ভেবেই তো সাপের যে লক্ষণগুলো, যে ধর্মগুলো, সেগুলো তো আমার মনের মধ্যে নাড়া দিয়ে উঠবে না, তখন তো আমি ভয় পাবো। তো অন্ধকারে আমি একটা গলি দিয়ে যাচ্ছি, আমি ওখানে একটা সাপ দেখে তো ভয় পাওয়াটা স্বাভাবিক। এবার সেই যে ধর্মগুলো সাথে সাথে মাইন্ডের মধ্যে আসলো যে সাপ কেমন, তো সেইটা দেখে আমি যে ভীত সন্ত্রস্ত হচ্ছি, কিন্তু আসলে ওই বস্তুটি তৎপ্রকার নয়, ওই প্রকার নয়, মানে ওই প্রকার ধর্ম বিশিষ্ট নয়। সেটা কি? সেটা আসলে একটা দড়ি, ওই রকম এঁকে বেঁকে পড়ে আছে, তাই মনে হচ্ছে সেটা একটা সাপ। কারণ মনে হওয়ার কারণ সেখানে দূরত্ব রয়েছে অনেক, সেখানে ধরে নাও আলো অনেকটাই কম রয়েছে, খুব আবছা দেখা যাচ্ছে। তো সাপের যেমন ধর্ম বা চরিত্র, তেমন এঁকে বেঁকে পড়ে আছে দেখে তুমি মনে করলে যে সেটা একটা সাপ, কিন্তু আসলে সেটা একটা দড়ি। তাহলে সেটাই বলা হচ্ছে যে যেখানে যেই প্রকারতা বিশিষ্ট ধর্মটি থাকে না, সেখানে যদি তৎপ্রকার অনুভব হয়, তাহলে সেই অনুভবটা কি হবে? অযথার্থ বা অপ্রমা হবে। আরও যদি আমি আরও বেশি সহজ করে যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে যে ধর্মীতে, যে ধর্মের অভাব থাকে, সেই ধর্মীকে যদি সেই ধর্মবিশিষ্ট রূপে অনুভব করা হয়, তাহলেও সেই অনুভব হবে অযথার্থ অনুভব। যেমন শুক্তিতে রজতভোম। তো শুক্তি হচ্ছে ঝিনুক। একটি ঝিনুক পড়ে রয়েছে, তার উপর সূর্যের আলো পড়েছে এবং সে চকচক করছে। ঝিনুকের ওপর সূর্যের আলো পড়ে রিফ্লেক্ট করে চকচক করছে। তো দূর থেকে দেখে তাকে রজত বলে মনে হচ্ছে। রজত বলতে বোঝায় রূপা, যে রৌপ্য সিলভার রয়েছে সেই রূপাকে বোঝায়, বা রৌপ্যখণ্ড বলা হয় শুদ্ধ বাংলায়। তো একখণ্ড রূপা
যদি পড়ে থাকে তাহলে সেটাও রোদ্দুরে চকচক করবে। দূর থেকে ওই যে ঝিনুক মানে শুক্তি, সেই শুক্তিখণ্ডকে এতটাই বেশি উজ্জ্বল মনে হচ্ছে যে তার মধ্যে যে ধর্ম নেই, তার মধ্যে রজতের কোনো ধর্ম কিন্তু নেই, কিন্তু তাকে সেই ধর্মী রূপে মনে করা হচ্ছে। তো যেই ধর্মের অভাব থাকে, সেই ধর্মীকে যদি সেই ধর্ম বিশিষ্ট রূপে অনুভব করা হয়, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা অযথার্থ অনুভব হবে। এই হলো অযথার্থ অনুভবের লক্ষণ। অন্নম ভট্ট এই লক্ষণ দিয়েছেন এবং তার এক্সপ্লেনেশন এইটুকুনি। এবার অন্নম ভট্ট এই লক্ষণটির বিরুদ্ধে একটি দোষ উপস্থাপন করেছেন, এবং এই দোষটি কোনো বিরোধী পক্ষ করেননি। তর্ক সংগ্রহে তো তিনি লক্ষণ দিয়েছেন। দীপিকাতে অন্নম ভট্ট নিজেই নিজের লক্ষণের বিরুদ্ধে একটি দোষ উল্লেখ করেছেন, আবার সেই দোষটির নিবারণও করেছেন। এবার দোষটা তিনি কি দিয়েছেন? তিনি বলছেন যে লক্ষণটিতে অতিব্যাপ্তি দোষ ঘটে। এই অতিব্যাপ্তি দোষটি ঘটে যে সেই আপত্তি, মানে লক্ষণটার বিরুদ্ধে যে আপত্তি তিনি উপস্থাপন করেছেন, সেই আপত্তিটা কেমন? তিনি বলছেন যে এই লক্ষণটিতে যদি মানে সংস্কৃতে যেটা বলেছেন, তিনি বলেছেন ননু ইদং সংযোগী ইতি, ননু ইদং সংযোগী ইতি প্রমায়াম অতিব্যাপ্তি, অর্থাৎ লক্ষণটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হতে পারে। কিরকম ক্ষেত্রে? ইহা সংযোগী, এইরূপ প্রমাজ্ঞানের ক্ষেত্রে যদি প্রযুক্ত হয়, ইহা সংযোগী এইরূপ প্রমাজ্ঞানের ক্ষেত্রে যদি লক্ষণটি প্রযুক্ত হয়, তাহলে সেখানে কিন্তু অতিব্যাপ্তি দোষ হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসাটা স্বাভাবিক, ইহা সংযোগী বলতে কি বোঝাচ্ছে? এর ব্যাখ্যা পরবর্তীতে করছি। তো এর টোটালটার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সংযোগ তোমরা জানো, সংযোগ তোমরা জেনে এসেছো সংযোগ কী জিনিস। এবার ন্যায়মতে সংযোগ সম্বন্ধটি একটি গুণ, ঠিক আছে? ন্যায়মতে সংযোগ সম্বন্ধটি একটি গুণ এবং তা অব্যাপ্য বৃত্তি। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব কেয়ারফুলি নোট ডাউন করে রাখবে। সংযোগ তো একটা সম্বন্ধ, এই সম্বন্ধটি একটি গুণ এবং তা অব্যাপ্য বৃত্তি। কেন বলা হচ্ছে অব্যাপ্য বৃত্তি? কোনো দ্রব্যের সঙ্গে যখন অপর এক দ্রব্যের সংযোগ হয়, হ্যাঁ, তো সংযোগ তো তোমরা জানো। তো এই যে সংযোগ দুটো বস্তুর মধ্যে, দুটো দ্রব্যের মধ্যে ঘটে, তো একটার সাথে যখন আরেকটা সংযোগ হয়, তখন ওই সংযোগ দুটি দ্রব্যের বা কোনো একটি দ্রব্যের সর্বাংশকে ব্যাপ্য করে ঘটে না। যদি খুব খুব সহজ করে, খুব চলতিভাবে ভাষায় বলি, তাহলে বলবো দুটো পদার্থের মধ্যে সংযোগ হলো, সংযোগ সম্বন্ধ হলো, কিন্তু সেটা কিন্তু টোটাল পদার্থটাকে ঘিরে সংযোগ হয় না, ঠিক আছে? সংযোগ তো সাময়িক, তো সেই সংযোগটা কিন্তু টোটাল স্থানটাকে ঘিরে, টোটাল স্থানটাকে ব্যাপ্য করে বা দখল করে ঘটে না। যখন উদাহরণ দেব আরও স্পষ্ট হবে বিষয়টা। বলা হচ্ছে যে, যেমন ধরে নাও একটা টেবিলের ওপর তুমি হাত রাখলে, ঠিক আছে? তো টেবিল আর তোমার হাতের মধ্যে কি সম্বন্ধ সৃষ্টি হলো? সংযোগ সম্বন্ধ সৃষ্টি হলো, ঠিক আছে? তো টেবিল আর হাতের মধ্যে এই যে সংযোগ সম্বন্ধ, তো তোমার হাত কি সমগ্র টেবিলটাকে জুড়ে রয়েছে? তা নয়। টেবিলের পরিসরটা কিন্তু অনেকটা বড়, তুমি তার কোনো একটা কোণায় হয়তো হাত দিয়ে দাঁড়িয়ে আছো। তুমি চাইলেও দু হাত দিয়েও তুমি পুরো টেবিলটাকে কিন্তু একসাথে সম্বন্ধ পুরো টেবিলটার সাথে স্থাপন করতে পারবে না। সব সময় কোনো একটা অংশ, কোনো একটা ক্ষেত্রের সাথে তোমার হাতের
সংযোগ সম্বন্ধ সৃষ্টি হবে। তেমনি আবার আরও যদি বলবো যে হাতেরও কিন্তু সমগ্র অংশের সাথে টেবিলের সংযোগ হয় না। তুমি হাতের তালুটা টেবিলের ওপর ভর দিয়ে রেখে দাঁড়িয়ে আছো, হাতের ওপরের দিকের অংশটা কিন্তু ফাঁকা আছে, তো হাতের যে ওপরের দিকের অংশটা সেটার সাথে কিন্তু টেবিলের সংযোগ হয়নি। ফলে তোমারও হাতের একটা নির্দিষ্ট অংশ আর টেবিলেরও একটা নির্দিষ্ট অংশের মধ্যে এই সংযোগ সম্বন্ধ স্থাপিত হয়েছে। তাই না তোমার হাত না ওই টেবিলটা কোনোটারই কিন্তু পুরো অংশকে কেউ দখল করে থাকতে পারেনি, মানে এই যে সম্বন্ধটা পুরো অংশকে কিন্তু দখল করে হচ্ছে না। ফলে এখানে কিন্তু এই যে সংযোগ সম্বন্ধটা সবসময় এরকমই হয় এবং সবসময় তাই এই সম্বন্ধটা অব্যাপ্যবৃত্তি হয়, মানে পুরোটাকে ব্যাপ্ত করে থাকে না, কোনো একটা অংশ কোনো একটা পরিসরকে ক্ষেত্রকে ব্যাপ্ত করে সম্বন্ধটা সংগঠিত হয়, তাহলে পুরো অংশটাকে কখনোই এটা ব্যাপ্ত করতে পারে না। তাই এটাকে বলা হচ্ছে, কাকে, এই সংযোগ সম্বন্ধটাকে বলা হয় অব্যাপ্যবৃত্তি সম্বন্ধ। তারপর বলা হচ্ছে যে ঠিক একইভাবে বলা হয়, আরও একটা উদাহরণ বলি, সেখানে যেটা এক্ষেত্রে তর্ক সংগ্রহের ক্ষেত্রেও খুব পপুলার একটা উদাহরণ, সেটা বলা হচ্ছে বৃক্ষকপি সংযোগ। বৃক্ষকপি সংযোগ, কপি মানে হচ্ছে বানর, একটা গাছে একটা বানর আছে, তো বানর আর গাছটা, এই যে কপি আর বৃক্ষ, এদের মধ্যে সংযোগ সম্বন্ধ স্থাপিত হয়েছে। তো কপি কোথায় আছে? এই যে বানরটি বৃক্ষের কোনো একটা কেবলমাত্র ডালে শাখায় বসে আছে, তো কেবলমাত্র ওই শাখার, তাও পুরো অংশ নয়, ওই শাখার কিছুটা অংশের সাথে এবং ওই শাখা সংযুক্ত হচ্ছে ওই বৃক্ষের সাথে, তো ওই বৃক্ষের কিছুটা অংশের সাথে ওই কপি বা বানরটির সংযোগ সম্বন্ধ স্থাপিত হয়েছে। এবং বৃক্ষের তো আরও অংশ রয়েছে, যেমন বৃক্ষ আর মূলের মধ্যে সম্পর্ক রয়েছে, সেখানে কিন্তু বৃক্ষের সাথে যে মূলের যে রিলেশন, বৃক্ষের মূল যেটা মাটির নিচে আছে, তো সেখানে কিন্তু ওই কপি বা বানরের সংযোগ সম্বন্ধ স্থাপিত হচ্ছে না। এই জায়গাটা ক্লিয়ার তো, যে বৃক্ষের ডালে বানরটা বসে আছে, তো বৃক্ষের ডালের সাথে ওই বানরটির বা কপিটির সংযোগ সম্বন্ধ স্থাপিত হচ্ছে, কিন্তু বৃক্ষ মূলের সাথে কিন্তু স্থাপিত হচ্ছে না সম্বন্ধ। যেরকম আমার একটু আগে যেটা আমরা হাত আর টেবিলের উদাহরণের ক্ষেত্রে দেখলাম। তো স্পষ্টতই এখানে যে শাখা সীমায়িত বৃক্ষে, ঠিক আছে, সেখানে কি সম্পর্ক হচ্ছে, মানে শাখাটা বৃক্ষের যে অংশে রয়েছে, বৃক্ষের ডালটাও তো বৃক্ষের একটা অংশে রয়েছে, বৃক্ষের মূলটা তার নিচের দিকের অংশে রয়েছে, তো বৃক্ষের যে ডাল সংযুক্ত যে বৃক্ষটি, সেখানে সংযোগ সম্বন্ধ স্থাপিত হয়েছে, কিন্তু মূল সংযুক্ত যে বৃক্ষটি, সেখানে কিন্তু সংযোগাভাবাৎ অর্থাৎ সংযোগের অভাব রয়েছে। ফলে আপত্তিটা হচ্ছে এখানেই যে সংযোগাভাববৎ বৃক্ষটিতে যদি সংযোগ প্রকার অনুভব হয়, তাহলে সংযোগাভাববৎ অংশ কোনটা, যেখানটায় হচ্ছে বৃক্ষ আর মূলের কথা বলা হচ্ছে, সেখানে সংযোগের অভাব রয়েছে। সংযোগাভাববৎ অংশটিকে যদি সংযোগ প্রকার রূপে, মানে বৃক্ষ আর কপির সংযোগের প্রকার রূপে অনুভব করা হয়, তাহলে কিন্তু অযথার্থ অনুভবের লক্ষণ অনুসারে, যেটা লক্ষণ বলেছি, তদ ভাববতী তৎপ্রকারক অনুভব, অযথার্থ এই লক্ষণ অনুসারে অনুভবটিকে অযথার্থ অনুভবই বলতে হবে। কিন্তু যেই অনুভবটি অযথার্থ হওয়ার কথা,
সেখানেও অযথার্থ হচ্ছে, এবং যেটা যথার্থ অনুভব হওয়ার কথা সেটাও আবার অযথার্থ প্রতিপন্ন হয়ে যাবে, ফলে সেখানে অতিব্যাপ্তি ঘটবে। যদি বলি যে বৃক্ষটিতে কপি সংযোগ থাকায় কোন অংশটা শাখা দ্বারা সীমায়িত, যে বৃক্ষ শাখার আর বৃক্ষের যে সংযোগে গাছের ডাল ও ওই গাছের যে অংশে কি হচ্ছে, কপি বৃক্ষের সংযোগ হচ্ছে, মানে বানরটা আর গাছটার সংযোগ হচ্ছে, সে সেই অংশটা কি প্রদান করছে, সেই অংশটা তো আমাকে যথার্থ অনুভব বা প্রমাই দিচ্ছে যে সেখানে যথার্থ অনুভব রয়েছে। কিন্তু যেখানে যেখানে বৃক্ষ আর মূল, যেখানে সংযোগাভাববৎ মানে সংযোগের অভাব রয়েছে, সেই ক্ষেত্রটা হচ্ছে অযথার্থ অনুভব হবে। তাহলে যদি আমি ওভারঅলটা একসাথে বলি, মানে আপত্তিটা হচ্ছে এখানেই যে যথার্থ অনুভবের ক্ষেত্রেও কিন্তু অযথার্থ অনুভবের লক্ষণটি প্রযুক্ত হওয়ায় অযথার্থ অনুভবের লক্ষণটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হয়ে পড়বে। কারণ আমি তো তোমাকে আলাদা করে কিছু বলছি না। যখনই বলবো যে সংযোগ, তখনই বলবে তাহলে সংযোগ মানেই কি তাহলে যথার্থ, বা সংযোগ মানেই কি অযথার্থ? আমার তো এখানটায় কোনো একটা ডিমার্কেশন, কোনো পার্থক্য সূচক লাইন একটা তৈরি করতে হবে, না হলে যথার্থের ক্ষেত্রে অযথার্থ আর অযথার্থের ক্ষেত্রে যথার্থ, এইভাবে একটা কনফিউশনের সৃষ্টি হবে যে অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাটার আমাকে অযথার্থ জ্ঞান দিচ্ছে আর কোন জায়গাটা যথার্থ জ্ঞান দিচ্ছে, বৃক্ষের কোন অংশটাকে আমি ইন্ডিকেট করতে চাইছি। তাই বলা হচ্ছে সংযোগ, যেহেতু সংযোগ সম্বন্ধটা অব্যাপ্য বৃত্তি, তাই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আর এই সংযোগকে কেন্দ্র করেই কিন্তু তাই অন্নম ভট্ট এই আপত্তিটি তুলেছেন। এবার এই আপত্তির নিরাসন করতে গিয়ে মানে এই দোষটার নিবারণ করতে গিয়ে তিনি কি বলবেন? তিনি বলবেন যে দেশে যার সম্বন্ধের অভাব আছে সেই দেশে তার সম্বন্ধের অনুভবকেই অযথার্থ শব্দের অর্থ ধরতে হবে। যে দেশে, অ্যাকচুয়ালি দেশে বলতে যে অবচ্ছেদকে বা যে অবচ্ছেদে, এগুলো তর্ক সংগ্রহ শুরুতেই আমি বলেছিলাম, তর্ক সংগ্রহে বেশ কিছু টেকনিক্যাল টার্ম রয়েছে, সেগুলো কিন্তু খুব ডিপলি বুঝতে হবে। এখানে যে দেশে বলতে বা যে অবচ্ছেদে বলতে যে অংশের কথা বোঝানো হচ্ছে, তো যে দেশে যে অংশে যার সম্বন্ধের অভাব আছে সেই দেশে তার সম্বন্ধের অনুভবকেই অযথার্থ শব্দের দ্বারা বুঝতে হবে। আমি আগে যখন বলেছিলাম লক্ষণটা, তখন বলেছিলাম যে ধর্মীতে যে ধর্মের অভাব রয়েছে তাকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে মনে করি তাহলে সেখানে অযথার্থ অনুভব হবে। মানে শুক্তিতে রজতের কোনো ধর্ম নেই, কিন্তু তবু আমি শুক্তিকে রজতের ধর্ম বিশিষ্ট রূপে যদি মনে করি তাহলে কি হচ্ছে, আমার অযথার্থ অনুভব হচ্ছে। একইভাবে এখানে তিনি বলছেন, আরেকটু স্পেসিফাই করছেন যে সমস্যাটার কারণে, সংযোগের সমস্যার কারণে তিনি এখানে স্পেসিফিক করে দিলেন যে যে দেশে অর্থাৎ যে অংশে যার সম্বন্ধের অভাব আছে সেই দেশে তার সম্বন্ধের অনুভবকে অযথার্থ শব্দের অর্থ ধরতে হবে। যেমন বৃক্ষের যে দেশে, বৃক্ষের যে দেশে মানে বৃক্ষের যে অংশটাতে, যে অবচ্ছেদে কপি সংযোগের অভাব আছে, কোন অংশে? বৃক্ষ মূলে, তাই তো? বৃক্ষের যে মূল, সেখানে তো আর বৃক্ষের মূলের ওপরে তো গিয়ে আর কপি বসে নেই, বানর বসে নেই, বানর তো বসে আছে গাছের ডালে, তো মূলে তো সংযোগের অভাব রয়েছে। তো সেই দেশে মানে সেই অংশটাতে যদি কপি সংযোগের অনুভব হয়, কপি সংযোগের অনুভব হয়, অনুভবটা যদি আমি বলতে ভাষায় বলি তাহলে কি বলবো? যথা বৃক্ষমূল কপি সংযোগ, বৃক্ষমূল কপি সংযোগ।
তাহলে সেটা কিন্তু, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে। তাহলে বৃক্ষের যে অংশে বা যে দেশে কোপি সংযোগের অভাব আছে, কোন জায়গাটা যেটা বলছি বৃক্ষমূল, সেখানে যদি কোপি সংযোগের যে কোপি এবং বৃক্ষের কোপি সংযোগের অনুভব হয়, বৃক্ষের মূলে, আমি একটু আগেও বললাম যে বৃক্ষের মূলে কিন্তু কোপি বসে নেই। কোপি মানে বানর, বৃক্ষ, বানরটি বসে আছে গাছের ডালে, গাছের মূলের মধ্যে সে বসে নেই। তো মূলের সাথে কিন্তু বানরের সংযোগের অভাব রয়েছে। সেইখানে যদি আমার এইরূপ জ্ঞান হয় যে বৃক্ষ মূল কোপি সংযোগ, তাহলে সেটা কিন্তু হবে অযথার্থ অনুভব। সংযোগের অভাবের অধিকরণে ইহা সংযোগী এমন অনুভব না হওয়ায় ওই অনুভব অযথার্থ হবে না। সংযোগের অভাবের অধিকরণে, সংযোগের অভাব যেখানে আছে, কোথায় আছে? বৃক্ষমূলে, সেখানে সংযোগ নেই। কার সংযোগ নেই? কোপি অর্থাৎ বানরের সংযোগ নেই। সেখানে যদি ইহা সংযোগী এমন অনুভব না হয়, তাহলে ওই অনুভব কিন্তু অযথার্থ হবে না। অর্থাৎ যথার্থ অনুভবের ক্ষেত্রে অযথার্থ অনুভবের লক্ষণটি প্রযুক্ত এক্ষেত্রে তাহলে হচ্ছে না। ফলত তাহলে কি হচ্ছে? সুতরাং অযথার্থ অনুভবের লক্ষণটি অতিব্যাপ্তি দোষে দুষ্ট হবে না। অতিব্যাপ্তি দোষটি উত্থাপনের মূলে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সংযোগকে বিশেষিত সংযোগ রূপে গণ্য না করে অবিশেষিত সংযোগ রূপে গণ্য করা। ঠিক আছে? তো সংযোগ গুণটি অব্যাপ্যবৃত্তি হওয়ায় তাকে বিশেষিত সংযোগ রূপেই গণ্য করতে হবে। এই জায়গাটা আরেকবার রিপিট করছি। ওভারঅল যে দোষটা ছিল অতিব্যাপ্তি দোষ, সেই অতিব্যাপ্তি দোষটির উত্থাপনের মূল বিষয়টাই ছিল সংযোগ। এবার সংযোগ কেমন? যে সংযোগকে যদি বিশেষিত সংযোগ রূপে, একটা বিশেষ প্রকারের সংযোগ রূপে, তাকেই বলা হচ্ছে বিশেষিত সংযোগ রূপে। তো বিশেষিত সংযোগ বলতে যে বৃক্ষ আর তার শাখার সাথে কোপির সংযোগ, এইভাবে গণ্য না করে অবিশেষিত সংযোগ রূপে, মানে আমি ধরে নিলাম যে সমগ্র বৃক্ষ আর কোপির সংযোগ, তো এইরূপ গণ্য করার জন্যই কিন্তু এই অতিব্যাপ্তি দোষটার ঘটেছিল। কিন্তু সংযোগ এই গুণটা যেহেতু অব্যাপ্যবৃত্তি, তাই এই সংযোগ গুণটা যখনই আসবে তখন তাকে বিশেষিত সংযোগ রূপেই গণ্য করতে হবে। অবিশেষিত সংযোগ রূপে গণ্য করলে হবে না। বিশেষিত সংযোগ রূপে গণ্য করলে তাহলে আমার হাতের একটা অংশের সাথে টেবিলের একটা নির্দিষ্ট অংশেরই সংযোগ সম্ভব, আমার হাতের সাথে গোটা টেবিলের সংযোগ সম্ভব নয়। তাহলে আমি যদি মনে করি হাত আর টেবিলের সংযোগ, তাহলে কিন্তু সেখানে অতিব্যাপ্তি দোষ ঘটবে। কিন্তু সংযোগ গুণটির যে বৈশিষ্ট্য সেটা কি? এটা হচ্ছে অব্যাপ্যবৃত্তি। তাই এটা পুরো অংশকে যেহেতু ব্যাপ্য করে থাকে না, যার সাথে সংযুক্ত হচ্ছে যে পদার্থের সাথে, সেই গোটা পদার্থটাকে দখল করে থাকে না, তার একটা নির্দিষ্ট অংশকে নিয়ে এই সংযোগ গুণটি ঘটিত হয়। তাই সংযোগকে সবসময় বিশেষিত সংযোগ রূপে গণ্য করতে হবে। যদি তা করা হয় তাহলে কিন্তু এই অতিব্যাপ্তি দোষটা ঘটবে না। ঠিক আছে, তাহলে আমাদের অযথার্থ অনুভব বা অপ্রমার আলোচনাও আমরা এখানেই শেষ করছি। এরই সাথে আমাদের বুদ্ধির যে ভাগটা, মানে বুদ্ধির যে সেকশনটা শুরু করেছিলাম আমরা, সেই ওভারঅল সেকশনটাও এখানে শেষ হয়ে গেল। এরপর আমরা নতুন তর্ক সংগ্রহেরই আবার নতুন একটা টপিকে চলে যাব। আজকের আলোচনা এখানেই শেষ করছি।